শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে অস্ত্র উঁচিয়ে হুমকি দেয়ায় বিপাকে পড়েছেন এক ব্যবসায়ী। দুপুরে শাহবাগ মোড়ে ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় অস্ত্র ধরে শিক্ষার্থীদের হুমকি দেন তিনি। আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে ধরে পুলিশে সোপর্দ করে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থী সহ সাধারণ ছাত্রছাত্রীরা রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। সেখান থেকে নির্বাচন কমিশন ঘেরাও করতে পদযাত্রা শুরু করে তারা। শাহবাগ মোড়ে গিয়ে সড়ক অবরোধ করে আবার বিক্ষোভ করে শিক্ষার্থীরা। নির্বাচনের দিন পরিবর্তন না করলে এরপরে আমরা আন্দোলন গড়ে তুলব সারা ঢাকা শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের। ভদ্রলোক গাড়িতে ছিলেন, সাথে তার স্ত্রী ছিল। তো যেহেতু উনি জ্যামে আছে, হঠাৎ করে হয়তো তার মেজাজটা একটু গরম হয়েছে বা এরকম হট টেম্পার হয়েছে, সে একটু বাকবিতণ্ডা লিপ্ত হয়েছে ছাত্রদের সাথে সাথে আমরা এসে তাকে আমরা ছাত্রদের আক্রোশ থেকে আমরা তাকে বাঁচিয়ে থানায় নিয়ে গেছি এবং তাদের প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েছি। সরস্বতী পূজার দিনে ভোটের তারিখ হওয়ায় যারা মর্মাহত তাদের জন্য সমবেদনা জানিয়েছেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলুল তাপস। আজ রাজধানীর ধুলাইপাড় এলাকা থেকে প্রচারণা শুরু করেন তিনি। জানান, নির্বাচন কমিশন ভোটের যে তারিখ নির্ধারণ করেছে সে অনুযায়ী প্রচারণা চালিয়ে যাবেন তিনি। পঞ্জিকা অনুযায়ী হয়তোবা এটা একটু ভুল হয়ে গেছে। যাই হোক, আমি তাদের প্রতি সমবেদনা রয়েছে, সহমর্মিত রয়েছে। কিন্তু নির্বাচন যেহেতু এখন নির্ধারিত তারিখ, আমরা প্রার্থী হিসেবে তো আমাদের গণসংযোগ চালিয়ে যেতে হবে এবং আমি আশা করব যে সবাই সেটাকে অংশগ্রহণ করবে। অন্যদিকে পূজার দিন ভোটের তারিখ নির্ধারণ করায় সমালোচনা করেছেন ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। আজ নির্বাচনী প্রচারণায় তিনি এই সমালোচনা করেন। দুপুরে রাজধানীর ধানমন্ডি থেকে গণসংযোগ শুরু করেন তিনি। বলেছেন, পোস্টার ছিঁড়ে ফেলা, কর্মীদের ভয়ভীতি সহ নানা রকম বিপত্তি এলেও এখন পর্যন্ত পরিবেশ সুষ্ঠু রয়েছে। পোস্টার তো ছিঁড়ে ফেলা হচ্ছে, এটা প্রথম দিন থেকে এইসব অপকর্ম করছে সরকার দলীয় যারা কাউন্সিলর প্রার্থীরা রয়েছেন বিভিন্ন এলাকায়। এটি তো হচ্ছে, এটি নিয়ে আমরা বেশি মাথা ঘামাচ্ছি না। মরে যাবো, আমার লাশ কবরে ঢুকে যাবো, কিন্তু আমি মাঠে থাকবো। প্রায় একই রকম অভিযোগ উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিতা বলেন। নির্বাচনী প্রচারণায় বাধা, পোস্টার ছিঁড়ে ফেলা এবং প্রচারণার মাইক কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সকালে উত্তরবাড্ডা এলাকায় প্রচারণায় নেমে শুরুতেই অভিযোগ করেন। বলেন, এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। সুষ্ঠু পরিবেশ তৈরি করতে ইসিকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। বাকি দিনগুলোতেও সুস্থভাবে প্রচারণা চালাতে ইসির সহযোগিতা কামনা করেন তিনি। আমাদের আগে পোস্টার কাটা হতো, এখন অনেক জায়গায় আমরা শুনেছি যে আমাদের মাইক ব্যাটারি সুদ্ধা নিয়ে যাওয়া হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে ফেরত দিচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে এখনো ওদের কোনো হদিস নাই। সকল পরিস্থিতির ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে আমি বারে বারে আহ্বান জানাচ্ছি, ওনারা যেন একটা লেভেল প্লেইং ফিল্ড, সকলের জন্য একটা সুস্থ পরিবেশ তৈরি করে দেয়। সিটি নির্বাচনে এবার জয়ী হলে গতবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নগরের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। সকালে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় প্রচারণা চালাতে গিয়ে এই প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, গত বছর ডেঙ্গুর প্রকোপে চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন, সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। 9 মাসে আমাদের যথেষ্ট অনুশীলন হয়েছে এবং আমি কঠিন একটি অনুশীলন করেছি। এই কঠিন অনুশীলনকে ইনশাল্লাহ বাস্তবে রূপান্তরিত করব, যদি ইনশাল্লাহ জনগণ নৌকাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। দর্শক, আতিকুল ইসলামের এই প্রচারণা এখনও চলছে। তার প্রচারণার খবর রাখছেন সহকর্মী মনিরুল ইসলাম, তিনি সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। মনির, আতিকুল তো দিনভর প্রচারণা চালাচ্ছেন, একটি জনসংযোগে তার বক্তব্যগুলো আমরা শুনছিলাম। অন্যান্য জায়গায় তিনি নিশ্চয়ই কথা বলেছেন, কোন কোন বিষয়গুলোকে তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন?
যে আসলে তার বক্তব্য শুরু থেকে, তার স্লোগানটি শুরু থেকে আসলে যে উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে, অর্থাৎ তিনি যে কয়েক বছর চালিয়েছেন সবশেষ, তো সেই উন্নয়নের ধারাকে এবং তার আগে যিনি ছিলেন প্রয়াত মেয়র আনিসুল হক, তার যে কাজগুলো তিনি সেগুলো বা সেই ধারাবাহিকতা তিনি অক্ষুণ্ণ রাখবেন, বজায় রাখবেন, এমন কথাই তিনি বারবার বলছেন। আর আমরা অন্য প্রচারণার ক্ষেত্রে অন্যান্য মেয়র প্রার্থীদের পাশাপাশি এই যে ঢাকা উত্তরের আওয়ামী লীগের যে মেয়র প্রার্থী, তার কিছু আমরা একটু হলেও ভিন্নতা দেখছি, যে উনি দুপুর পর্যন্ত বিভিন্ন আবাসিক এলাকায়, বিভিন্ন বাজারঘাটে বা এরকম রাস্তায় রাস্তায় উনি চষে বেড়াচ্ছেন। মোটামুটি আমরা দেখছি নৌকার প্রতীক নিয়ে নৌকার জন্য ভোট চেয়ে দুপুরের পর থেকে রাত পর্যন্ত উনি বিভিন্ন সংস্থা বা বিভিন্ন যে আসলে অন্যান্য জায়গায়, বিশেষ করে সংস্কৃতি বা অন্যান্য জায়গায় তিনি যাচ্ছেন। আজকে আমরা দেখেছি যে 3টার দিকে তিনি মিরপুর বাংলা কলেজের ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সেখানকার নেতাকর্মীদের বা ওই এলাকার ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে তিনি বসেছেন, নৌকার পক্ষে কাজ করার জন্য তিনি বলেছেন। ঠিক সন্ধ্যা 6টায় আমি এখন আছি রাজধানীর কারওয়ান বাজারের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, যেটা বা এফডিসি বলা হয়, তো সেখানে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দের সাথে বা শিল্পী সমিতির সদস্যদের সাথে এটি মত বিনিময় করবেন। তিনি এখনো আসেননি, আসলে সেই অনুষ্ঠানটি মতবিনিময় সভাটি শুরু হবে। আর এরপরে রাতে তিনি ফার্মগেটে একটি রেস্টুরেন্টে খ্রিস্টান সম্প্রদায়ের, ঢাকাস্থ খ্রিস্টান সম্প্রদায়ের যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথেও তিনি দেখা করবেন, কথা বলবেন এবং মোটামুটি একটা মতবিনিময়ের মাধ্যমে নৌকার জন্য যে জনসংযোগ তিনি আতিকুল ইসলাম সেটি করবেন। সৌমিত্র। মনির, ধন্যবাদ আপনাকে। দক্ষিণে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন গণসংযোগের খবরাখবর, তার ইশরাক হোসেনের গণসংযোগের খবর এখন জানবো। সহকর্মী রাব্বি সিদ্দিকী জানাবেন আমাদেরকে। রাব্বি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে ইতিমধ্যেই। রাব্বি, ইশরাকের প্রচারণায় বেশ কিছু অভিযোগের খবর আমরা এর আগের সংবাদগুলোতে দেখছিলাম। প্রতিশ্রুতির জায়গায় তিনি আসলে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন, আর ভোটাররাই বা প্রার্থীর কাছে কি চাচ্ছেন? সৌমিত্র, একটু বলে রাখি যে কিছুক্ষণ আগে আমি ইশরাকের সাথে কথা বলেছি এবং সেটি কিন্তু তিনি বলেছেন যে আসলে তার বিরুদ্ধে আসলে ষড়যন্ত্র চলছে, দুদক তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং সেই সঙ্গে তিনি বলছেন যে সরকার চাইছে না যে বিএনপির প্রার্থীরা, বিশেষ করে তিনি সুন্দর করে নেতাকর্মীদেরকে সাথে নিয়ে নির্বাচনী প্রচারণা চালান এবং প্রতি মুহূর্তে তাকে বাধা দিচ্ছে এই সরকার, এই নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশনে এখন পর্যন্ত তিনি যতগুলো অভিযোগ করেছেন কোনো অভিযোগই আমলে নেয়নি। তিনি এখন বাংলা মোটর এলাকায় নির্বাচনী গণসংযোগ চালাচ্ছেন। কিছুক্ষণ আগে তিনি এখানকার যে দোকানপাট, এই দোকানপাটে যারা ব্যবসায়ী আছেন তাদের কাছে ভোট চেয়েছেন এবং তিনি বলছেন যে আসলে সুষ্ঠু ভোট হলে তার জয় নিশ্চিত। সেই প্রত্যয় নিয়ে, সেই আশা নিয়ে তিনি কিন্তু মাঠে আছেন। দুপুর 1টা থেকে ধানমন্ডি, জেগাতলা, হাজারীবাগ, এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট এবং সবশেষ এই বাংলা মোটর, হাতিরপুল এলাকা, এই এলাকার মানুষের কাছে এসেছেন, ভোটারদের কাছে এসেছেন এবং ভোট চাইছেন। প্রত্যেকটা মুহূর্তটাকেই তিনি কাজে লাগাচ্ছেন সৌমিত্র। এখন আসলে তিনি এভাবে করে মাঠ চষে বেড়াবেন রাত 8টা পর্যন্ত এবং তেমনটি কিন্তু তিনি বলেছেন যে তিনি যতক্ষণ পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত তিনি সেই সুযোগটি কাজে লাগাতে চান। রাব্বি, ধন্যবাদ আপনাকে। রাব্বি সিদ্দিকীর কাছ থেকে জানছিলাম আমরা ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণার খবরাখবর। নিউ মার্কেট এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী হাজী মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ মিলন। এই সময় বিভিন্ন দোকানি ও সাধারণ মানুষের কাছে ভোট চান তিনি। মিলন বলেন, নির্বাচন সুষ্ঠু হলে বিস্ময়কর কিছু ঘটে যেতে পারে, আর কারচুপি হলে ভোটেই আগ্রহ হারাবে জনসাধারণ। একটা সময় দেখা গেছে গ্রাম থেকে শহরে এসেছে, শহর থেকে গ্রামে গিয়েছে মানুষ, বিদেশ থেকে মানুষ এসেছে ভোট দেওয়ার জন্য। উৎসব মুখর ঈদের আমেজে ভোট হয়েছে, এখন কিন্তু সেটা ভাটা পড়েছে। এই নির্বাচনে যদি একই অবস্থা হয় তাহলে বাংলাদেশের ভোট কেন্দ্র খালি হয়ে যাবে। মুজিববর্ষ উদযাপনে দেশের জনগণের এখন থেকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বঙ্গবন্ধু কন্যা হিসেবে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, কন্যা হয়ে পিতার বিরলে সম্মাননা দেখতে পারা আওয়ামী লীগ কর্মী হিসেবেও গর্বের বিষয়। বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কথা বলেন শেখ হাসিনা। জানান, ইউনেস্কো সহ প্রতিটি মন্ত্রণালয় আলাদাভাবে মুজিববর্ষ পালন করবে। প্রধানমন্ত্রী বলেন, 17 মার্চ জাতীয় প্যারেড স্কোয়ার থেকে মুজিববর্ষের সূচনা হবে, চলবে 2021 সালের 26 মার্চ পর্যন্ত।
জাতির পিতার চিন্তা চেতনা ও তার আদর্শ নতুন প্রজন্ম তথা বাঙালিদের মাঝে ব্যাপকভাবে প্রচারের পরিকল্পনা নিয়েছি। এর প্রস্তুতির অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর অথবা সংস্থার ওয়েবসাইটে বঙ্গবন্ধু কর্নার তৈরি, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ, সারা দেশে একযোগে প্রচার, বছরব্যাপী মুক্তির উৎসব, জেলা পর্যায়ে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা অনুষ্ঠান আয়োজন সহ মুজিব স্কলারশিপ প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মুজিব বর্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন 14 দলের নেতারা। বলেছেন, সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর যে প্রয়াস তা সফল করতে হবে। দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মুজিব বর্ষ উপলক্ষে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে 14 দলের নেতারা একথা বলেন। জানান, পেশাজীবীদের পরামর্শ নিয়ে বছর জুড়ে মুজিব বর্ষের নানা আয়োজন সাজাতে চায় 14 দল। মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ উদ্বোধনী ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। ম্যাচটি কাভার করছেন সহকর্মী মুজনেবিন তারেক যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। তারেক, খেলার খবর জানতে চাই, মাঠে দর্শক উপস্থিতি জানতে চাই, সব মিলিয়ে মুজিব বর্ষকে কেন্দ্র করে আয়োজন, সার্বিক আয়োজন কেমন দেখছেন সেটিও জানতে চাই। বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপের আসরটি কিন্তু বিশেষ আসর, এবং সেই অনুযায়ী বলবো যে এর আগে বঙ্গবন্ধু গোল্ড কাপের যে কয়টি আসর হয়েছে সেগুলো অনেক বেশি জৌলুসপূর্ণ আসর ছিল, আকর্ষণীয় আসর ছিল। এবার কিন্তু শুরুটা খুব একটা ভালো যে হয়েছে তা বলা যাবে না, কারণ দর্শক যে উপস্থিতি, বাংলাদেশ জাতীয় ফুটবল দল সাম্প্রতিক সময়ে কিন্তু ভালো ফুটবল উপহার দিয়েছে, সে তুলনায় দর্শকের যে আগ্রহ ছিল আজকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি কিন্তু অনেকটাই কম। এর একটা বড় কারণ ছিল বাফুফের প্রচারণার অভাব, এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজকে প্রথম ম্যাচ বাংলাদেশ ফিলিস্তিন, সেই ম্যাচও কিন্তু দর্শকদেরকে টানতে পারেনি, এবং মাঠের পারফরমেন্সে এখন পর্যন্ত কিন্তু জামাল মামুনুলরা তারা হতাশ করেছেন। 1-0 গোলে পিছিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের খেলা এখন শুরু হয়েছে, এবং এইখানে যারা সমর্থক আছেন তারা কিন্তু একটা কথাই বারবার বলছেন যে এত বড় আসর, দলগুলো সব অপরিচিত এবং বয়সভিত্তিক দল নিয়ে টুর্নামেন্টটা হচ্ছে, এটাও কিন্তু দর্শক অনাগ্রহের অন্যতম বড় একটা কারণ। প্রচারণার ঘাটতি তো আছেই, তবে এখন আসলে বাংলাদেশ ফুটবল দল, জাতীয় দল, তারা যদি ভালো পারফরমেন্স করে সেক্ষেত্রে দর্শক কিন্তু মাঠে আসার একটা সুযোগ রয়ে গেছে, এবং সবাই এটাই প্রত্যাশা করছেন যে বাংলাদেশ ভালো করবে, ভালো শুরু করবে, এবং তাদের পারফরমেন্সই দর্শককে মাঠে টানবে। সৌমিত্র। তারেক, ধন্যবাদ আপনাকে। পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়া বিসিবির কূটনৈতিক পরাজয় নয় বলে জানিয়েছেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। একই সাথে তিনি মনে করিয়ে দেন, বাংলাদেশের চাওয়া মতোই সূচি হয়েছে এই সিরিজে। আইসিসির সভা শেষে দেশে ফিরে এসব কথা জানান বিসিবি প্রেসিডেন্ট। সভায় আরও বেশ কিছু বিষয়ে আলোচনা হয়, তবে বাংলাদেশ প্রথমে একবার খেলে এসে তারপর পরিস্থিতি বিবেচনা করে পরের সিরিজগুলো খেলতে যাবে বলে জানান তিনি। আলোচনা হলেও এশিয়া কাপ নিয়ে এখনও হয়নি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। সরকার থেকে যে এই জিনিসটা বলা আছে, আমরা যেরকম আগের থেকে বলে আসছি ওরকমই লিখেছে। এখানটায় যে লিখেছে যে শর্ট স্টে, প্রথমে টি20 খেলে আসবে, তারপরে অবস্থা বিবেচনা করে পরবর্তী সময়ে গিয়ে টেস্টগুলো খেলবে। সো আমরা এখন পর্যন্ত সেই ধারাতেই আছি, এক্স্যাক্টলি সেটাই। বিপিএলের খবর, ফাইনালে ওঠার লড়াই, দ্বিতীয় কোয়ালিফায়ার আর কিছুক্ষণ পর মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রাজশাহী রয়্যালস। মিরপুরের হোম অফ ক্রিকেটে সন্ধ্যা 6:30টায় শুরু হবে এই ম্যাচটি কাভার করছেন সহকর্মী সালাউদ্দিন সুমন। সালাউদ্দিন সুমন যুক্ত হয়েছেন এখন আমার সঙ্গে। সালাউদ্দিন, শেষ পর্যায়ে বিপিএল আর মাত্র 2টি ম্যাচ বাকি, ফাইনালে যাবার এই লড়াইয়ের আগে দর্শকদের আগ্রহ কেমন? দেখুন, কর্মব্যস্ত দিন হওয়াতে কিন্তু আজকে যে খুব বেশি আসলে দর্শকদের সাড়া আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি তা কিন্তু নয়। কিন্তু এর আগে আমরা দেখেছি যে ছুটির দিনগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় সেটি কিন্তু দেখা গিয়েছে এই ঢাকার মাঠেও, ঢাকার বাইরেও, যেমন আমরা চিটংয়ে দেখেছি, ঠিক তেমনি ঢাকাতে ছুটির দিনগুলোতে দর্শকের উপস্থিতি ছিল ভালো। কিন্তু আজকের দিনটাতে এখনো পর্যন্ত এরকম দর্শক কিন্তু আমাদের চোখে পড়েনি। কিছু কিছু দর্শক আসছেন, তবে তার ভিতরে বেশিরভাগই স্টুডেন্ট বলা যায়। এর বাইরে যদি বলি যে মাত্র 2টি ম্যাচ, অর্থাৎ আজকের একটি ম্যাচ এবং
এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে খেলবেন এবং সেই ম্যাচটি অর্থাৎ সপ্তম আসরের কিন্তু পর্দা নামতে যাচ্ছে খুব দ্রুতই। সেই জায়গায় আসলে যে উৎসাহ উদ্দীপনার জায়গায় খুব যে বেশি দর্শকদের মনে ধরেছে এবারের বিপিএল তা কিন্তু না, তবে মাঠের পারফরমেন্সে কিছুটা হলেও সন্তুষ্টির একটা জায়গা রয়েছে কিন্তু দেশীয় ক্রিকেটারদের। সব জায়গায় আমরা দেখেছি তারা প্রাধান্য বিস্তার করেছে এবং আজকের দ্বিতীয় কোয়ালিফায়ার নিয়ে একটু বলতে চাই যে রাজশাহী এবং চট্টগ্রামের মধ্যকার যেই ম্যাচ তাতে কিন্তু আসলে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস কিন্তু এর আগেই পাওয়া গিয়েছিল। সেই জায়গা থেকে আসলে টসটা খুবই ভাইটাল। এই জায়গায় আমরা সবসময় দেখি যে দ্বিতীয় ইনিংসে নর্মালি ব্যাট করাটা সহজ হয়, কিন্তু ব্যতিক্রম ছিল এর আগের ম্যাচে, অর্থাৎ খুলনা যেই ম্যাচটি জিতলো সেই জায়গায় আসলে বলা যায় যে এই টসটি খুবই ভাইটাল এবং দু দলেরই কিন্তু দুই বড় তারকা আছেন। বিদেশি তারকা কথা বলতেই হয় যে ক্রিস গেইল এবং আন্দ্রে রাসেল। রাজশাহীর হয়ে রাসেল মালিকরা কিন্তু মোটামুটি ছেড়ে কথা বলবে না। একই সাথে গেইলের সাথে মাহমুদুল্লাহ রিয়াদ বা ইমরুল কায়েস তারা কিন্তু ব্যাট হাতে কিন্তু জ্বলে উঠলে যে কোনো দলের জন্য আসলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। একই সাথে রানা বা রুবেলের মতো পেসার রয়েছে চট্টগ্রামে এবং রাজশাহীতেও বেশ কয়েকজন ভালো প্লেয়ার রয়েছে। সবকিছু মিলে আসলে একটা দুর্দান্ত লড়াইয়ের প্রত্যাশা আমরা করছি এবং দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলার সুযোগ পাবে এই দু দলের একজন, অর্থাৎ একটি দল। এর আগে তারা একটি করে ফাইনাল খেলেছে কিন্তু শিরোপা এখনো পর্যন্ত জিততে পারেনি। সবকিছু মিলে এবারের আসরে বিপিএল কিন্তু নতুন একজন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে। সালাউদ্দিন, ধন্যবাদ আপনাকে। একটি নয়, ইরানের দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইউক্রেনের বিমানে। মাত্র 30 সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা দুই ক্ষেপণাস্ত্রের আঘাতেই ভূপাতিত হয় 176 আরোহীবাহী বিমানটি। নতুন প্রকাশিত ভিডিওতে দেখা গেছে এই দৃশ্য। নিউ ইয়র্ক টাইমস নিশ্চিত করেছে এর সত্যতা। এরই মাঝে ভিডিও প্রকাশকারীকে হেফাজতে নিয়েছে ইরানি নিরাপত্তা বাহিনী। এদিকে বাগদাদে মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে তেহরান ও শিয়া মিলিশিয়াদের কয়েক দফা হামলার পর মঙ্গলবার সিরিয়ার হোমসে ইরানি সেনাদের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। বিমান দুর্ঘটনা যে স্বাভাবিক ছিল না তা টের পেয়ে দ্রুততম সময়ে তদন্তের নির্দেশ দিয়েছি। খুব দুঃখজনক আর অমার্জনীয় অপরাধ এটি। আমাদের সশস্ত্র বাহিনী প্রকাশ্যে স্পষ্টভাবে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে। পরবর্তী ধাপে জড়িতদের বিচার এবং এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় তা নিশ্চিত করা হবে। ইরান পারমাণবিক অস্ত্রের সমৃদ্ধির যে স্বপ্ন দেখছে, ইসরায়েল তা কখনো বাস্তবে পরিণত হতে দেবে না। জাতিসংঘ আর পশ্চিমা রাষ্ট্রগুলোকেও এ ব্যাপারে ইরানের উপর কঠোর হওয়ার আহ্বান জানাচ্ছি। এদিকে ইরানি আন্দোলনকারীদের ফের সমর্থন দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নির্বাচনী সমাবেশে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার সাফাই গান তিনি। Hey, speaking of protesters, have you seen what's happened? ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভ যুক্তরাষ্ট্রের পক্ষে, যা ইতিহাসে প্রথমবার ঘটেছে। তারা আমার পক্ষে কেন? কারণ যে কাসেম সোলাইমানিকে আমার নির্দেশে হত্যা করা হয়েছে সে ছিল বোমার বাদশা। ইরানে হাত পা বিহীন যত মানুষ আছেন তারা জানোয়ার সোলাইমানির বর্বরতার শিকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের পক্ষে এফডিসিবি আর ভারতের পক্ষে এনএফডিসি সমঝোতায় স্বাক্ষর করেন। সেখানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেদকর। সিনেমাটি পরিচালনা করবেন ভারতের বিখ্যাত চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল। আলিয়া ভাটের নতুন সিনেমা গাঙ্গুবাই কাঠিয়াওয়াদিতে গ্যাংস্টারের চরিত্রে আলিয়া ভাটের লুক নিয়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। সঞ্জয় লীলা বানসালির এই সিনেমায় আলিয়ার লুক কেমন হবে তা নিয়ে জল্পনা চলেছে কয়েকদিন। অবশেষে প্রকাশ পেয়েছে গাঙ্গুবাই আলিয়ার ফার্স্ট লুক। ইনস্টাগ্রামে আলিয়া নিজেই প্রকাশ করেছেন দুটি ছবি। চলছে সব খবর। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিক্স একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সব খবর। খাবার থেকে পোশাক, সব ধরনের পণ্য ঘরে তৈরি করছে জয়িতা ফাউন্ডেশনের নারীরা। দাম ও মানে তুলনামূলকভাবে ভালো হওয়ায় বেশ সাড়া পাচ্ছেন বাণিজ্য মেলায়।
এসব উদ্যোক্তারা বলছেন, বছর জুড়ে এই ধরনের বিক্রির ব্যবস্থা থাকলে তৃণমূলে ছড়িয়ে পড়বে নানা উদ্যোগ, তৈরি হবে কর্মসংস্থানের বাড়তি সুবিধা। এজন্য সরকারি নীতি সহায়তার পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গি বদলানো জরুরি বলে মনে করেন এসব উদ্যোক্তারা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর আমরা সরাসরি জানবো এখন। মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিমন রহমান। রিমন, মেলার অর্ধেক সময় চলে যাচ্ছে, 15 দিন হলো আজ। ক্রেতা বিক্রেতা দর্শনার্থীরা কি বলছেন, কেমন হচ্ছে আয়োজন? সৌমিত্র, আপনি ঠিকই বলেছেন যে অর্ধেক সময় চলে যাচ্ছে, অর্থাৎ আজকে 15 দিন চলে গিয়েছে এবং আর 15 দিন রয়েছে এবং এই 15 দিনে কিন্তু ব্যাপক জমজমাট হবে বলে এখানে যারা রয়েছেন ব্যবসায়ী এবং যারা দর্শনার্থী এবং ক্রেতারা আসেন, মূলত তারা অনেকের সঙ্গে কথা হয়েছে, তারা যদি বলছেন যে শেষ সময়ের দিকে কিন্তু বেশি বেচা বিক্রি হয় এবং মানুষের সমাগমও বেশি হয়। তো প্রথম দিকে কিন্তু যারা পণ্যগুলো পরখ করেছেন, পণ্যগুলো দেখেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে তারা পণ্যগুলো পছন্দ করেছেন এবং কি কি অফার রয়েছে, কি কি ধরনের সুবিধা রয়েছে সেইগুলো কিন্তু তারা যাচাই বাছাই করেছেন এবং এখন কিন্তু আসলে কেনার পালা। আমি দেখেছি যে আসলে সত্যি কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক মানুষের সমাগম এবং বাণিজ্য মেলায় কিন্তু এখন বলা যায় যে আসলে ব্যাপক সংখ্যক মানুষ দর্শনার্থী প্রবেশ করছে এবং তারা কিন্তু কেনাকাটা শুরু করে দিয়েছেন। আমি অনেকের হাতেই, প্রায় সবার হাতেই কিন্তু ছোটোখাটো ব্যাগ দেখেছি যারা কেনাকাটা কিন্তু শুরু করে দিয়েছেন এবং তারা বলছেন যে আসলে শেষ দিকে অনেক অফার পাওয়া যাবে, সেই অফারগুলো তারা সুবিধা নিতে চান, সেই জন্য তারা দোকানে দোকানে ঘুরছেন, প্যাভিলিয়নে, স্টলে কিন্তু তারা যাচ্ছেন এবং পণ্য পরখ করে দেখছেন। এখানে যারা ক্রেতারা রয়েছেন বা দর্শনার্থী রয়েছেন তারা বলছেন যে আসলে বাণিজ্য মেলার জন্য তারা অপেক্ষা করে থাকেন প্রতি বছরই এবং এই মেলাটি কিন্তু একই জায়গায় কিন্তু সব ধরনের পণ্য পাওয়া যায় এবং সে কারণে কিন্তু একটা সুবিধা, যে কারণে তারা ছাড়কৃত মূল্যে বিভিন্ন পণ্য কিনতে পারেন। পাশাপাশি এখানে বিদেশি পণ্য কিন্তু এখানে পাওয়া যায়। এখানে যে বিদেশি বিভিন্ন দেশের যে স্টল প্যাভিলিয়ন রয়েছে তারা বিভিন্ন পণ্য সাজিয়েছে, সেই পণ্যগুলো কিন্তু কেনার জন্য এখানে মানুষ আসে এবং তারাও কিন্তু এখান থেকে পণ্যগুলো কিনে নিয়ে যায়। সার্বিকভাবে বলা যায় যে মেলা কিন্তু জমতে শুরু করেছে এবং সামনের দিনগুলোতে আরও বেশি জমজমাট হবে বলে এখানে যারা রয়েছেন তারা জানিয়েছেন। সৌমিত্র। রিমন, ধন্যবাদ আপনাকে। টানা কয়েকদিনের পতনের পর আজ কিছুটা গতি ফিরে এসেছে পুঁজিবাজারে, কিন্তু এতে আশ্বস্ত হতে পারছেন না বিনিয়োগকারীরা। অব্যাহত দর পতনের প্রতিবাদে আজও ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে মানববন্ধন করেছেন তারা। দাবি জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থানের। বিনিয়োগকারীরা বলেন, আইপিও বাণিজ্যের কারণেই বাজারে অস্থিরতা চলছে, কারণ লোকসানি এবং কাগুজে কোম্পানি তালিকাভুক্ত করে লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে। একই সাথে বিএসইসির ব্যর্থতার দায় নিয়ে সংস্থার চেয়ারম্যান ডক্টর খায়রুল হোসেনের পদত্যাগ দাবি করেছেন তারা। বর্তমান কর্তৃপক্ষের প্রতি বিনিয়োগকারীদের কোনো রকমের আস্থা না থাকার কারণে আজকে ভালো খারাপ কোনো ভেদাভেদ নাই, মার্কেট পড়ছে তো পড়ছেই। আমরা কারো প্রতি আর বিশ্বাস পাই না। এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একমাত্র আস্থার জায়গা, তার সাথে আমরা বিনিয়োগকারী বসতে চাই। আমরা চাই এই মুহূর্তে কমিশন অপসারণ করে নতুন কমিশন গঠন করা হোক। সড়ক দুর্ঘটনায় 6 জেলায় প্রাণ গেছে 9 জনের। এর মধ্যে রংপুরের তারাগঞ্জে বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত হয়েছেন এক নারী সহ 3 জন। রংপুরে অ্যাম্বুলেন্সে করে অসুস্থ নবজাতককে নিয়ে হাসপাতালে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান মা সাথী আক্তার। অ্যাম্বুলেন্সে থাকা আরও 2 জনের মৃত্যু হলেও ভাগ্যক্রমে বেঁচে গেছে 1 দিন বয়সী শিশুটি। এদিকে ময়মনসিংহের ত্রিশালে বাস ট্রাক সংঘর্ষে এক হেলপার নিহত ও 7 জন আহত হয়েছেন। ঝিনাইদহে পৃথক ঘটনায় মারা গেছেন 3 জন। এছাড়া গাজীপুর ও ভোলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 2 জন। গ্রাহক সেবার প্রতি বিশেষভাবে মনোযোগী হতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। বলেছেন, গ্রাহক সন্তুষ্টি না থাকলে বিদ্যুৎ খাতে সরকারের সব উদ্যোগ ভেস্তে যাবে। দুপুরে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের 9 জেলায় 5 লাখ স্মার্ট প্রি পেমেন্ট মিটার স্থাপনে নেসকো ও চীনা প্রতিষ্ঠান সেনজেন স্টোল ইনস্ট্রুমেন্ট এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। কক্সবাজারের টেকনাফে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছেন। দাবি করা হচ্ছে নিহত আব্দুল হাসিম ও আয়ুব দুজনই রোহিঙ্গা ও মাদক ব্যবসায়ী। ভোরে টেকনাফ কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে 10,000 পিস ইয়াবা, 2টি 1 শুটার গান ও 5 রাউন্ড তাজা কার্তুজ সহ অস্ত্রের নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। এদিকে ফরিদপুরেও বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন একজন। পুলিশের দাবি, নিহত এনায়েত হোসেন ডাকাত সর্দার। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ সহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। ভোররাতে বোয়ালমারির বারাংকুল এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি 1 শুটার গান, গুলি সহ দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি পুলিশের।
লক্ষ্মীপুরে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। ভোরে সদর উপজেলা লতিফপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে নাসরিন আক্তারকে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতের স্বামী প্রবাস ফেরত ফারুক হোসেনের অভিযোগ, তার ছোট ভাই সুমন হত্যাকাণ্ডে জড়িত। মোটিভ উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে কুমিল্লার বড়ুরায় জমি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, আমেনা বেগমের মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। স্বামীর সাথে ছাড়াছাড়ির পর বাবার বাড়িতেই থাকতেন আমেনা বেগম। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে সে সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ কিংবা স্বজন। ঘন কুয়াশায় আজও 7 ঘন্টা বন্ধ ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান ওঠানামা। মঙ্গলবার দিবাগত রাত 3টায় বন্ধ হয়ে যায় সব রুটের ফ্লাইট চলাচল। এই অবস্থা অব্যাহত থাকে সকাল 10টা পর্যন্ত। বিমানবন্দরের রানওয়ে এলাকার দৃষ্টিসীমা ভোর থেকে 100 মিটারে নেমে আসায় ফ্লাইট চলাচল বন্ধ ছিল বলে জানায় কর্তৃপক্ষ। গত 13 ও 14 জানুয়ারিও একই কারণে প্রায় 6 ঘন্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। এদিকে হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় সকালে রাজধানীতেও ব্যাহত হয়েছে জনজীবন। এতে বিপাকে পড়েন নগরীর অফিসগামী ও খেটে খাওয়া মানুষেরা। অবশ্য পরে সূর্যের দেখা মেলায় খানিকটা স্বস্তি নেমে আসে। আবহাওয়াবিদরা বলছেন, পৌষের শেষ কয়েকদিন পাল্লা দিয়ে কমছিল তাপমাত্রা। রাত এবং দিনের তাপমাত্রার ব্যবধান কমছে দ্রুত। এমন অবস্থা চলবে আরও কয়েকদিন। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশনে ফেলে যাওয়া শতবর্ষী বৃদ্ধার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকরা জানান, এখনও শারীরিক নানা জটিলতায় ভুগছেন এই বয়োজ্যেষ্ঠ। তাকে সেবা দিয়ে সারিয়ে তোলার সব রকম চেষ্টা চলছে। 14 দিন খোলা জায়গায় অতিবাহিতের কারণে অবস্থার অবনতি হয়। পরে খবর পেয়ে তার চিকিৎসার দায়িত্ব নেয় পৌর কর্তৃপক্ষ। গতকাল শতবর্ষী এই বৃদ্ধাকে নিয়ে দিনভর সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। বাংলাদেশকে নিয়ে ফেসবুকে দেয়া একটি বিভ্রান্তিকর পোস্টের জন্য ক্ষমা চেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গেল শুক্রবার দেয়া পোস্টে লেখা হয়, বাংলাদেশ এবং পৃথিবীর অন্যান্য জায়গায় নিরপরাধ মানুষ আক্রমণের শিকার, সংঘাত ও মৃত্যুর মুখোমুখি হচ্ছে কেবল ভুল সময়ে ভুল জায়গায় থাকার কারণে, যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। তবে ওই পোস্টে ছবি সংযুক্ত করা হয় সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত এলাকার। এরপরই সমালোচনা শুরু হয় ওই পোস্ট নিয়ে। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলায় 23 জানুয়ারি অন্তর্বর্তীকালীন আদেশ দিতে পারেন আন্তর্জাতিক বিচার আদালত ICJ। গাম্বিয়ার আইন মন্ত্রণালয় এই বিষয়ে টুইট বার্তা পোস্ট করে, যা বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে প্রকাশ পায়। 2017 সালে রোহিঙ্গাদের উপর সেনা নির্যাতন এবং সংখ্যালঘু নিধনের অভিযোগ এনে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে গাম্বিয়া। ইউনিসেফের নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জাতিসংঘে নবনিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। নিউ ইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত হয় নির্বাচন। প্রেসিডেন্ট নির্বাচিত করায় ইউনিসেফের নির্বাহী বোর্ডের সব সদস্যদের ধন্যবাদ জানান রাবাব ফাতিমা। এ সময় তিনি বলেন, বিশ্বজুড়ে শিশুদের কল্যাণ, উন্নয়ন ও অধিকার রক্ষায় নির্বাহী বোর্ড নতুন নতুন ধারণা ও কৌশল নিয়ে কাজ করবে। তীব্র শীত ও তুষার ধসে পাকিস্তান আফগানিস্তানে প্রাণ গেছে কমপক্ষে 134 জনের। রোববার থেকে শুধু পাকিস্তানেই মারা গেছেন 83 জন। ইসলামাবাদ জানিয়েছে, গেল 24 ঘন্টায় আজাদ কাশ্মীরে মৃতের সংখ্যা 62। জারি করা হয়েছে জরুরি অবস্থা। নীলাম উপত্যকা এবং আশপাশের এলাকায় তুষার ধসের পর জীবিত উদ্ধার করা হয়েছে 1/2 মানুষকে। বেলুচিস্তানে মারা গেছেন আরও 20 জন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রতিবেশী আফগানিস্তানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 39 জনে। স্বর্গের দ্বার বা হেভেন্স গেট হিসেবেই পরিচিত তিয়ানমেন পার্বত্য অঞ্চল। এবার পাখির চোখে তারই একাংশ তুলে ধরলেন 2 দুঃসাহসিক ফরাসি জেটম্যান। মিশন হিউম্যান ফ্লাইটের আওতায় পরিচালিত হয় রোমাঞ্চকর অভিযানটি, যা পুরোপুরি মানবচালিত জেটের মাধ্যমে সম্পন্ন হয়। জেটগুলোর গতিবেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ 400 কিলোমিটার। দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হলো। অসাধারণ অভিজ্ঞতা। লক্ষ্য অর্জনের জন্য অনেকদিন থেকে কাজ করেছি আমরা। অবশেষে বিশ্ববাসীর সামনে এলো আমাদের প্রচেষ্টা। কিছুটা ভীতিকর ছিল, কারণ পর্বতের প্রবেশমুখ পেরিয়ে আসাটা সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং। পুরো টিমের সহযোগিতার কারণেই অভিযানটি শেষ করা সম্ভব হলো। পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারে হয়ে গেল মাছের মেলা। সেখানে ছিল বোয়াল, রুই সহ দেশি মাছের সমাহার। মাছ কিনতে এবং দেখতে ভিড় জমান অনেকে। তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। শেরপুর ছাড়াও মাছের মেলা বসেছিল কমলগঞ্জ, শমশেরনগর ও শ্রীমঙ্গলেও। সেখানেও ছিল মানুষের ভিড়। পৌষের শেষ দিন ময়মনসিংহের ফুলবাড়িয়া হয়ে গেল ঐতিহ্যবাহী হোমগতি খেলা, যেখানে কয়েক উপজেলার মানুষ একসঙ্গে ময়দানে পিতলের 40 কেজি ওজনের বল নিয়ে চলে খেলা।
261 বছর ধরে চলে আসা হোম গুটি খেলা কেন্দ্র করে বসে মেলা। আবার আমরাও খেলতেছি, আমার বাবারা খেলছে, এখন আমরাও খেলতেছি, আবার আমার ছেলেমেয়েরাও খেলতেছে। আমরা একটা গরু দিব অথবা আমাদের টান বলে একটা ছাগল দিব, এরকম একটা পুরস্কার থাকে আর কি। যারা এই খেলাটার এই হুমগুড়িটা নিয়ে গেছে তারা শক্তিতে জয়ী হয়েছে। বললে সবাই তাড়াতাড়ি করতেছে, মারামারি করতেছে, এগুলো দেখে খুব মজা লাগছে। গুটি খেলার সময় মানুষ আনন্দ করে, খেলে, দুলে, খায়, অনেক কিছু শুনছি। না এর প্রথম আইসিও দেখবার, কখন আসা হয় নাই, তো ফাইনালি এবার একটু সুযোগ পাইলাম। চেয়ারম্যানের নেতৃত্বে সংগঠিত হইয়া শক্তি পরীক্ষামূলকভাবে যারা শক্তি খাটাইয়া নিতে পারে তারাই জয়ী হয়। চলছে সব খবর, ছোট্ট আরো একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সব খবর। পিইসি পরীক্ষায় এখন থেকে পরীক্ষার্থীদের বহিষ্কারের সুযোগ নেই। বহিষ্কার সংক্রান্ত নীতিমালার 11 নম্বর বিধিটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। তলবাদেশের পরিপ্রেক্ষিতে আদালতে হাজির হয়ে তিনি এই তথ্য দেন। এর আগে পিইসিতে বহিষ্কৃত শিক্ষার্থীদের 28 ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেন আদালত। প্রার্থী পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিচ্ছে, কিন্তু ওই প্রার্থী হয়তো ষষ্ঠ বা সপ্তম শ্রেণীতে পড়ছে। এরকম কিছু কেস ধরা পড়ার পর আমরা চাই না শাস্তি দিতে, আমরা হয়তো তার খাতাটা নিয়ে নিচ্ছি, এরকম ইনস্ট্রাকশন ছিল। আমরা এখন ওই সংশ্লিষ্ট ধারাটা যেহেতু রহিত করেছি, এখন আর বহিষ্কার হবে না। অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড পিজিসিবির সাবেক পরিচালক ইনামুল কবির ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দুদকের উপপরিচালক নুরুল হুদার নেতৃত্বে সকালে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় সাথে তার স্ত্রীও ছিলেন। ইনামুল কবিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে পিজিসিবির পরিচালক থাকার সময় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তবে জিজ্ঞাসাবাদ শেষে আনিত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। দেশের তৈরি পোশাক শিল্পকে সমৃদ্ধ করতে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সকালে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এই প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। মেশিনারি, ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক্স, গার্মেন্টস, অ্যাক্সেসরিজ নিয়ে পৃথক 4 ধরনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানও উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে 24টি দেশের 450টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আগামী 18 জানুয়ারি পর্যন্ত চলবে আন্তর্জাতিক এই প্রদর্শনী। বাংলাদেশ হতে রপ্তানিযোগ্য সবজি, ফল সহ অন্যান্য পণ্য আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার। সচিবালয় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল রাজ্জাকের সাথে সাক্ষাতের সময় এই আগ্রহ প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল দেহাইনি। এ সময় কৃষিমন্ত্রী তার নির্বাচনী জেলা টাঙ্গাইলে আনারস চাষ দেখানোর জন্য রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানান। কাতারের প্রবাসী বাংলাদেশিদের সুযোগ সুবিধা বৃদ্ধি সহ সব অধিকার নিশ্চিতের অনুরোধ জানান মন্ত্রী। সমন্বিত ও সামগ্রিক পরিকল্পনার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন সম্ভব হবে বলে আশাবাদী স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে এসডিজি অগ্রগতি পর্যালোচনা 2020 শীর্ষক কর্মশালায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এরই মধ্যে বাংলাদেশ মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক এবং অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকের মানদণ্ডে উন্নীত হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায় ও সুরক্ষা সংক্রান্ত ঢাকা জেলা কমিটি কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে প্রতিবন্ধীদের সংগঠন সিড। সকালে জাতীয় জাদুঘরের সামনেই মানববন্ধন করে সংগঠনটি। মানববন্ধনে সংগঠনের কর্মীরা বলেন, 2013 সালে প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষায় ঢাকা জেলা কমিটি গঠিত হলেও পূর্ণাঙ্গ কমিটির সাথে কোনো বৈঠক হয়নি। এর ফলে কমিটির বেশিরভাগ সদস্য প্রতিবন্ধী আইন সম্পর্কে অবহিত নন বলে জানান তারা। বঙ্গোপসাগরে হয়ে গেল নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া এক্সারসাইজ সেফগার্ড। সকালে মহড়া প্রত্যক্ষ করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এ সময় তিনি বলেন, অনুপ্রবেশ, চোরাচালান ও জলদস্যুতা রোধ সহ সমুদ্র সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নৌবাহিনী। পাশাপাশি ব্লু ইকোনমি বাস্তবায়নে বিশেষ অবদান রয়েছে এই বাহিনীর। এবার 4 ধাপের মহড়ায় অংশ নেয় নৌবাহিনীর ফ্রিগেট, এয়ারক্রাফট, পেট্রোলক্রাফট, মিসাইল বোট, হেলিকপ্টার সহ 70টি যুদ্ধজাহাজ। ঝালকাঠিতে চাঁদাবাজি মামলায় 5 সহযোগী সহ হাদিসুর রহমান মিলন নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে 12 পিস রামদা। গতরাতে শহরের ডাক্তারপট্টি এলাকা সহ বিভিন্ন স্থানে চলে অভিযান। গ্রেফতার করা হয় মিলন ও তার 5 সহযোগীকে। পুলিশ জানায়, চাঁদা দাবি ও 50,000 টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মিলন সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেন কামাল হোসেন নামে এক ঠিকাদার।
দিনাজপুরের চিরির বন্দরে 6 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে অভিযুক্ত মোরসালিনকে গ্রেফতার করা হয়। মামলায় বলা হয়, মঙ্গলবার দুপুরে খেলার সময় প্রতিবেশী মোরসালিন শিশুটিকে কৌশলে একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে যায়, পরে তার উপর পাশবিক নির্যাতন চালানো হয়। বরগুনে আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন বাতিলের আবেদনের আদেশের শুনানি পেছিয়েছে। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে জামিন বাতিল না করার কারণ দর্শানো নোটিশের জবাব দাখিল করেন মিন্নির আইনজীবী। পরে 26 জানুয়ারি সেই নোটিশের জবাবের শুনানির দিন ধার্য করেন আদালত। এদিকে রিফাত হত্যা মামলায় আজ মঞ্জুরুল, জাকারিয়া ও আনোয়ারের সাক্ষ্য নেওয়া হয়েছে। স্মরণসভা সহ নানা আয়োজনে খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানিক চন্দ্র সাহার 16তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে খুলনা প্রেস ক্লাবে মানিক সাহার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন পরিবারের সদস্যরা। পুষ্পাঞ্জলি অর্পণ করা হয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও। 2004 সালে মির্জাপুর রোডে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন মানিক চন্দ্র সাহা। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। ভোরে জুলুলি সীমান্তের মাতিলা থেকে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, আটক সঞ্জয় কুমারের বাড়ি ভারতের উত্তর 24 পরগনা জেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, আত্মীয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত পথে বাংলাদেশে প্রবেশ করে। বরিশালে নির্মাণাধীন একটি সুপারমার্কেটের অবৈধ অংশ ভেঙে দিয়েছে সিটি কর্পোরেশন। বিসিসির প্রশাসনিক কর্মকর্তা জানান, দক্ষিণ চকবাজার এলাকায় বিধি বহির্ভূতভাবে বিউটি সুপারমার্কেটের ভবন নির্মাণ কাজ চলছিল, সেটি অপসারণে নোটিশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতে রিট করে মার্কেট কর্তৃপক্ষ, তবে 10 ডিসেম্বর রিটটি খারিজ করে দেন আদালত। কুমিল্লা সদরে 2টি আবাসিক এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বেলা 12টা থেকে দৌলতপুর আবাসিক এলাকায় শুরু হয় অভিযান। পরে রাজাপুরে আবাসিক এলাকায় অভিযান চালায় দুদক, কুমিল্লা জেলা প্রশাসন ও বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। আখেরি মোনাজাতে শেষ হলো ফরিদপুরের শাহ চন্দ্রপুরীর ওরস। এতে অংশ নেন লাখো ভক্ত। মঙ্গলবার বাদ জোহর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। ওরসে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন ভক্তরা। প্রচণ্ড শীত উপেক্ষা করে ইবাদত বন্দেগীতে সেখানে সময় কাটান তারা। ছিল মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মোহাম্মদ আহসান হাবিব ও জনসংযোগ কর্মকর্তা আব্দুর রশিদ অর্ণবের বিরুদ্ধে মন্ত্রিপরিষদকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ হাইকোর্টের বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি KM কামরুল কাদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেন। দোষীদের বিরুদ্ধে 1 মাসের মধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে আদালত রুলটি নিষ্পত্তি করে দিয়েছেন। মাগুরায় মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পাবলিক লাইব্রেরি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুল আলম। আলোচনা সভায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। নড়াইলের লোহাগড়ায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের জন্য 3 ফসলি জমি অধিগ্রহণের প্রতিবাদী সংবাদ সম্মেলন করেছেন স্থানীয়রা। বক্তারা বলেন, চরকালনা গ্রামের বেশিরভাগ মানুষই কৃষিকাজে জড়িত। 3 ফসলি জমি অধিগ্রহণ করা হলে কয়েকশো পরিবার ক্ষতিগ্রস্ত হবে। তাই 3 ফসলি জমি ও জনবহুল এলাকায় অর্থনৈতিক অঞ্চল স্থাপন না করার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়নের 5টি শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী একটি সংগঠন। দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যান এসব শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ভারতের মধ্যপ্রদেশে এবার একটি হাসপাতালে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মাত্র 13 ঘন্টার ব্যবধানে মারা গেল কমপক্ষে 13 নবজাতক। সবার বয়সী 6 মাসের কম। জেনারেল ওয়ার্ড আর নিউনেটাল কেয়ার ইউনিট ও পেডিয়াট্রিক ICUতে ভর্তি ছিল। শাহদল জেলা হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এই প্রাণহানি অভিযোগ স্বজনদের। 5 মাস যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আজ চালু হয়েছে আংশিক ব্রডব্যান্ড সংযোগ। অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বহাল নিষেধাজ্ঞা। মঙ্গলবার রাতে স্থানীয় প্রশাসন জানায় 5টি জেলায় পাওয়া যাবে 2G মোবাইল ইন্টারনেট ও অন্যান্য পরিষেবা। শুক্রবার জম্মু কাশ্মীর ইন্টারনেট সংযোগ পুনর্বহালের নির্দেশ দেন ভারতের সর্বোচ্চ আদালত। এই ছিল আজকের সব খবরে। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.যমুনা.tv, ফেসবুক/যমুনা টেলিভিশন, ইউটিউব/যমুনা টিভি বিডি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।